কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর পরীক্ষার্থীদের জন্য আজকে আমি একটা স্পেশাল আলোচনা করব। আমার আলোচনার বিষয়টা হচ্ছে আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ। তার মানে আজকের এই ক্লাসে আমরা অঙ্ক শিখব। আপনারা যারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের কিন্তু অঙ্ক আসবে। এই অঙ্ক কিন্তু বড় আকারেও আসতে পারে, আবার ছোট আকারেও আসতে পারে। আমরা আজকে ছোট অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে শিখে ফেলব। দেখেন, আপনার আয়ের যে 7টা উৎস আছে, চাকরি হতে আয়, তারপর হচ্ছে ভাড়া হতে আয়, ব্যবসা হতে আয়, কৃষি হতে আয়, মূলধনী পরিসম্পদ হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় ও অন্যান্য উৎস থেকে আয়। এই যে 7টা আয়ের উৎস, এই সবগুলো মিলায়েও কিন্তু একটা অঙ্ক আসতে পারে। আবার এই 7টা আয়ের উৎসের মধ্যে থেকে 3 থেকে 4টা মিলিয়েও কিন্তু অঙ্ক আসতে পারে। আবার শুধু কিন্তু আপনার অঙ্ক এরকম আসতে পারে যে একজন সরকারি কর্মচারীর করযোগ্য আয়টা বের করুন এবং তার কর দায় নির্ণয় করুন। আবার এরকমও প্রশ্ন আসতে পারে একজন বেসরকারি কর্মচারীর করযোগ্য আয় এবং কর দায়টা নির্ণয় করুন। বা আপনার শুধুমাত্র ভাড়া থেকে আপনার একটা অঙ্ক সেট করে দিল, অথবা আপনার মনে করেন যে আপনার ব্যবসা হতে আয়ের উপরে একটা অঙ্ক সেট করে দিল, অথবা মূলধনী পরিসম্পদের আয়ের উপরে একটা অঙ্ক সেট করে দিল, এরকম কিন্তু দিতে পারে। তাই আজকে আমরা ছোট ছোট অঙ্কগুলো আলোচনা করব। বুঝতে পারছি কিনা? তা আমি প্রথমে যে অঙ্কটা আপনাদের সাথে আলোচনা করব সেই অঙ্কটা হচ্ছে যে একজন সরকারি কর্মচারীর আমরা করযোগ্য আয় এবং কর দায় নির্ণয় করব। তাই এই অঙ্কতে যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে সরকারি কর্মচারীর যে করযোগ্য আয়টা কিভাবে বের করতে হবে সেটা সম্পর্কে আমি একটু আগে দিক নির্দেশনা দিয়ে নিচ্ছি। তারপরে আমরা আপনাদেরকে পুরো অঙ্কটা স্ক্রিনে দেখাবো। স্ক্রিনে দেখিয়ে দেখিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। দেখেন, একজন সরকারি কর্মচারীর করযোগ্য আয় বের করতে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে তাকে শুধু 3টা বিষয়ের উপরে ইনকাম ট্যাক্স দিতে হবে। এই 3টা বিষয় কি কি? এই 3টা বিষয় হচ্ছে যে মূল বেতন, বোনাস আর উৎসব ভাতা। তাহলে মূল বেতন, বোনাস এবং উৎসব ভাতা, এই 3টা বিষয়ের উপরে একজন সরকারি কর্মচারীকে কর দিতে হয়। তার মানে এই 3টা বিষয় হচ্ছে তার কি করযোগ্য আয়। বুঝতে পারছি কিনা? আর বাকি যত ধরনের সুযোগ সুবিধা তিনি পাবেন সেইগুলো কি? সেইগুলো কিন্তু হচ্ছে আপনার ট্যাক্স ফ্রি ইনকাম। বুঝতে পারছি কিনা? তাহলে আমাদেরকে একজন সরকারি কর্মচারীর করযোগ্য আয় বের করতে গেলে অথবা কর দায় নির্ণয় করতে গেলে আমাদেরকে কি কাজটা করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তার মূল বেতন, বোনাস এবং উৎসব ভাতা এটা আমরা যোগ করব। এটা যোগ করার পরে আমরা করযোগ্য আয়টা আমরা বের করে ফেলতে পারবো। এরপরে আমাদেরকে কি করতে হবে? করের যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের মধ্যে এটাকে ফেলতে হবে। যেমন প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে কিন্তু 0 টাকা আসে কর। তারপরে আপনার পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত আপনার কিন্তু আসে কত? 5%। তারপরে পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত আসে কিন্তু আমাদের কত? 10%। তারপরে পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু 15%। এইভাবে কিন্তু আমাদেরকে কি করতে হবে? স্ল্যাবের মধ্যে ফেলে আমাদেরকে ওই ব্যক্তির করযোগ্য আয়ের উপরে আমাদেরকে কিন্তু কি করতে হবে? কর দায়টা বের করতে হবে। বুঝতে পারছি কিনা? এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমাদেরকে রিবেট বের করতে হবে। এই রিবেটটা আমরা কিভাবে বের করব? রিবেটটা বের করতে গেলে আমাদেরকে ওই সরকারি কর্মচারী উনি কত টাকা বিনিয়োগ করেছেন সেটা আমাদেরকে বের করতে হবে। রিবেট বের করার একটা সিস্টেম আছে। রিবেট বের করার সিস্টেম হচ্ছে যে মোট আয়ের 3% অথবা মোট বিনিয়োগের 10% অথবা 10 লক্ষ টাকা, এই 3টার মধ্যে যে অ্যামাউন্টটা সব থেকে কম সেটাকেই আমাদেরকে রিবেট হিসেবে কাউন্ট করতে হবে। বাট এই রিবেটের আরও কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। যখন আমরা বড় অঙ্ক করব তখন বিস্তারিত আলোচনা করব। তারপর আমি জাস্ট একটু হিন্টস দিয়ে রাখতেছি। সেটা হচ্ছে যে মোট আয়ের যে 3%, এই মোট আয় থেকে আবার কী কী জিনিস বাদ দিতে হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। মোট আয় থেকে কিন্তু আপনাকে কর অব্যাহতিপ্রাপ্ত আয়টা বাদ দিতে হবে। মোট আয় থেকে কিন্তু আপনাকে হ্রাসকৃত হারে কর প্রযোজ্য হয় এরকম আয়টা কিন্তু আপনাকে বাদ দিতে হবে। মোট আয় থেকে কিন্তু আপনার ফার্ম বা ব্যক্তি সংগঠ থেকে আপনার যে প্রাপ্ত অংশটা সেই অংশটা কিন্তু বাদ দিতে হবে। তারপরে চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় এরকম আয়ও কিন্তু মোট আয় থেকে আপনাকে বাদ দিতে হবে। এরপরে মোট আয়ের উপরে 3% অথবা মোট বিনিয়োগের উপরে 15% অথবা 10 লক্ষ টাকা, এই 3টার মধ্যে যে অ্যামাউন্টটা কম হবে সেই অ্যামাউন্টটাকেই কিন্তু আমরা রিবেট হিসেবে কাউন্ট করব। বুঝতে পারছি কিনা? তাহলে আমি
করযোগ্য আয়টা বের করলাম, বের করার পরে আমি ওটাকে স্ল্যাবে ফেললাম, তারপর আমি কর দায় বের করলাম। এই কর দায় থেকে আমাকে কি করতে হবে, এই কর দায় থেকে আমাকে কিন্তু রিবেটটা মাইনাস করতে হবে। রিবেট মাইনাস করার পরে আমি কিন্তু পেয়াবল ট্যাক্সটা পেয়ে যাব। বুঝতে পারছি কিনা? তা আমি এখন আপনাদের একটা অঙ্ক স্ক্রিনে দেখাবো। একজন সরকারি কর্মচারীর করযোগ্য আয় আমরা বের করব এবং হচ্ছে আমরা সেইটার উপরে আমরা তার যে কর দায় সেটাও আমরা কি করব, বের করব। তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি অঙ্কটা প্রথমে পড়ে নিচ্ছি। জনাব মিজানুর রহমান বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন সরকারি কর্মচারী। ধরা যাক 30 জুন 2025 তারিখে সমাপ্ত অর্থবর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতাদি পেয়েছেন। খেয়াল করেন, মাসিক মূল বেতন 56,500 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 1500 টাকা, উৎসব ভাতা 1,13,000 টাকা, বাংলা নববর্ষ ভাতা 11,300 টাকা। তিনি সরকারি বাসায় থাকেন। ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় যে 30 জুন 2025 তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল 1,08,500 টাকা। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল যথাক্রমে 150 ও 100 টাকা। এছাড়াও তিনি একটি তফসিল ব্যাংকের ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 5,000 টাকার কিস্তি জমা করেন। আপনারা যে অঙ্কটা দেখলেন, এই অঙ্কের মধ্যে কিন্তু দুইটা পার্ট আছে। একটা পার্টে আমরা কি দেখলাম যে উনার বেতন এবং ভাতা কি কি, আর একটা পার্টে হচ্ছে উনি কি কি বিনিয়োগ করেছেন। তাহলে আমাদেরকে করযোগ্য আয় বের করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে তার যে বেতন এবং ভাতা এর মধ্যে করযোগ্য আয় কোনগুলো। তা আমি তো আপনাদেরকে প্রথমে বলেছি মূল বেতন, বোনাস আর হচ্ছে উৎসব ভাতা। তাই এই অঙ্কের মধ্যে কিন্তু আমরা বোনাস পাইনি। মূল বেতন এবং উৎসব ভাতা এই দুইটার উপরেই কিন্তু তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এই দুইটা যোগ করলেই আমরা কিন্তু কি পেয়ে যাব, করযোগ্য আয় পেয়ে যাব। তাহলে চলেন আমরা স্ক্রিনে ভালোভাবে দেখি। দেখেন আমরা অঙ্কটা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শোনেন। 2025-2026 কর বর্ষে জনাব মিজানুর রহমানের মোট আয় এবং কর দায় নিম্নে পরিগণনা করা হলো। মোট আয় পরিগণনা করতেছি আমরা। প্রথমে দেখেন, আমরা অঙ্কের মধ্যে পেয়েছিলাম মূল বেতন 56,500 ইন্টু 12। তাহলে আমরা মূল বেতন পেলাম কত টাকা, 6,78,000 টাকা আমরা মূল বেতন পেলাম। এরপরে আসি আমরা, উৎসব ভাতা হচ্ছে কত, উৎসব ভাতা হচ্ছে আমাদের 56,500 ইন্টু 2, 1,13,000 টাকা হচ্ছে আমাদের উৎসব ভাতা। তাহলে এই মূল বেতন আর উৎসব ভাতা এই দুইটার উপরেই কেবলমাত্র কর দিতে হবে, এই জন্য এই দুইটাই আমাদের করযোগ্য আয়। আর চিকিৎসা ভাতা যেটা আমরা পাইছি 1500 ইন্টু 12, এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু কর মুক্ত আমাদের আয়। তারপরে বাংলা নববর্ষ ভাতা 11,300 টাকা, এটাও কিন্তু কর মুক্ত আয়। তাহলে আমাদেরকে শুধুমাত্র যোগ করতে হবে মূল বেতন আর উৎসব ভাতা। সেই মূল বেতন এবং উৎসব ভাতা আমরা যোগ করার পরে পেয়ে গেলাম কি, মোট আয় পেয়ে গেছি। মোট আয় কত, 7,91,000 টাকা হচ্ছে মোট আয়। বুঝতে পারছি কিনা? তাহলে এই মোট আয়টাকে আমরা এখন স্ল্যাবের মধ্যে ফেলবো। দেখেন আমরা স্ল্যাবের মধ্যে ফেলতেছি। কর দায় পরিগণনা আমরা এখন করব। প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, খুব ভালো কথা। 7,91,000 টাকার থেকে আমাদেরকে এখন কি করতে হবে, 7,91,000 টাকার থেকে আমাদেরকে এখন মাইনাস করতে হবে কত, 3.5 লাখ টাকা মাইনাস করতে হবে। তাহলে খেয়াল করেন, 7,91,000 টাকা থেকে আমাদেরকে এই 3.5 লাখ টাকা মাইনাস করতে হবে। মাইনাস করার পরে থাকে হচ্ছে 4,41,000 টাকা। ওখান থেকে আমাদের পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 5%। আমরা পরবর্তী 1 লাখ টাকা আমরা লিখেছি, সেটাতে আমরা 5%-এ 5,000 টাকা পেয়েছি। এবং এই 4,41,000 টাকা থেকে যদি আমরা পরবর্তী 1 লাখ টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের কত থাকে, আমাদের থাকে হচ্ছে এই অবশিষ্ট 3,41,000 টাকা। আর এই অবশিষ্ট 3,41,000 টাকার উপরে আমাদের 10% হারে হচ্ছে কর কাটা হবে, এবং 10% হারে কর কাটলে এখানে থাকে কত, 34,100 টাকা। তাহলে দেখেন আমরা মোট কর দায় কিন্তু এখানে পেয়ে গেছি। মোট কর দায় হচ্ছে আমাদের কত, 39,100 টাকা হচ্ছে আমাদের মোট কর দায়। তা আমি রাপে কিন্তু আপনাদেরকে দেখালাম যে মাইনাস করে কোনটা থাকে কোনটা থাকে না, এটা আপনাদের রাপের মধ্যে রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন যে মোট কর দায় হচ্ছে আমাদের 39,100 টাকা।
এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে রিবেটটা বের করতে হবে। রিবেট বের করতে গেলে আমাদেরকে বিনিয়োগের পরিমাণ প্রথমে বের করতে হবে। বিনিয়োগের পরিমাণটা আমরা বের করতেছি, খেয়াল করেন। ভবিষ্যৎ তহবিলের চাঁদা 14,000 টাকা ছিল, 14,000 ইন্টু 12 তাহলে 1,68,000 টাকা আসে আমাদের ভবিষ্যৎ তহবিলের চাঁদা। কল্যাণ তহবিলের চাঁদা আসে হচ্ছে আমাদের 150 ইন্টু 12 1800 টাকা। গোষ্ঠী বিমা তহবিলের চাঁদা আসে হচ্ছে 100 ইন্টু 12 1200 টাকা। ডিপোজিট পেনশন স্কিমের কিস্তি হচ্ছে 5,000 ইন্টু 12 তার মানে হচ্ছে 60,000 টাকা। তাহলে আমাদের কিন্তু মোট বিনিয়োগ হচ্ছে 2,31,000 টাকা। ঠিক আছে। আর এখানে আর একটা বিষয় খেয়াল করেন, ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ, এই ভবিষ্যৎ তহবিলে অর্জিত যে সুদ 1,08,500 টাকা, এটা কিন্তু অঙ্কের মধ্যে ছিল, কিন্তু ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ হচ্ছে করমুক্ত। এই জন্য আমাদেরকে কি করা লাগছে, এই অ্যামাউন্টটা কিন্তু আনা লাগেনি। বুঝতে পারছি কিনা? আবারও বলতেছি, খেয়াল করেন। ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদ 1,08,500 টাকা, এটা অঙ্কের মধ্যে ছিল, কিন্তু এটা করমুক্ত হওয়ার কারণে এইটা আমাদেরকে এখানে আনা লাগেনি। আমরা মোট বিনিয়োগের পরিমাণটা কিন্তু বের করছি। মোট বিনিয়োগের পরিমাণটা হচ্ছে কত? 2,31,000 টাকা হচ্ছে মোট বিনিয়োগের পরিমাণ। এখন আমাদেরকে কর রেয়াতের পরিমাণটা বের করতে হবে। কর রেয়াতের পরিমাণ নির্ধারণ করার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদের একটা থিওরি প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে কি, যে আমাদেরকে মোট আয় থেকে 3% নিতে হবে। কিন্তু মোট আয় থেকে কিন্তু কয়েকটা জিনিস বাদ যাবে, যদিও এই অঙ্কে ওই জিনিসগুলো নাই, এই জন্য আর বাদ দেওয়ার প্রয়োজন পড়তেছে না। তারপর আমি আবার একটু স্মরণ করাই দিই, মোট আয় থেকে আমাদেরকে কর অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ দিতে হবে, হ্রাসকৃত হারে কর প্রযোজ্য হয় এরকম আয় বাদ দিতে হবে, ফার্ম বা অংশীদার থেকে প্রাপ্ত কোনো আয় থাকলে সেটা বাদ দিতে হবে, এবং চূড়ান্ত কর দায় প্রযোজ্য হয় এরকম আয়ও কিন্তু বাদ দিতে হবে। কিন্তু এইগুলো আমাদের এই অঙ্কের মধ্যে নাই। এইগুলো বড় যখন অঙ্ক করব আমরা, সেই বড় অঙ্কগুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকে, তখন আমরা ওইটা বাদ দিয়ে দেখাবো। বুঝতে পারছি কিনা? তাহলে আমরা এখন কি করব, মোট আয়ের 3% নিব, মোট বিনিয়োগের 15% নিব, অথবা 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম সেটাকেই আমরা কি রিবেট হিসেবে ধরবো। চলুন আপনাদেরকে দেখাই। খেয়াল করেন সবাই, আমরা 7,91,000 টাকা আমাদের মোট আয় ছিল, সেই মোট আয় থেকে আমরা 3% নিছি 23,730 টাকা। মোট বিনিয়োগ হচ্ছে 2,31,000 টাকা, সেখান থেকে আমরা 15% নিছি, তাহলে আমাদের অ্যামাউন্ট আসে হচ্ছে 34,650 টাকা। আর তারপর হচ্ছে 10 লাখ টাকা আমরা নিছি। দেখেন এই তিনটার মধ্যে আমাদের কম কোনটা? এই তিনটার মধ্যে আমাদের কম হচ্ছে 23,730 টাকা। তাহলে এই 23,730 টাকা এটাই কিন্তু আমাদের কি হবে, এটাই হচ্ছে আমাদের রিবেট হবে। তাহলে আমাদের কর রেয়াতের পরিমাণ কত? আমাদের কর রেয়াতের পরিমাণ হচ্ছে 23,730 টাকা। এবং প্রদেয় করের পরিমাণ তাহলে কত হবে? দেখেন, প্রদেয় করের পরিমাণ আমাদের বের করতে গেলে আমাদেরকে যে কর দায় আমরা বের করছিলাম 39,100 টাকা, সেই কর দায় 39,100 টাকা থেকে আমাদেরকে রিবেট, তার মানে এই 23,730 টাকা আমাদেরকে মাইনাস করতে হবে। মাইনাস করলে আমাদের থাকে কত? 15,370 টাকা থাকে। তাহলে আমাদেরকে এই 15,370 টাকা কিন্তু কি করতে হবে? রিটার্নের সাথে কিন্তু আমাদেরকে আয়কর হিসেবে জমা দিতে হবে। তাহলে দেখেন, একজন সরকারি কর্মচারীর করযোগ্য আয় আপনি কিভাবে বের করবেন, কর দায় আপনি কিভাবে বের করবেন, রিবেট কিভাবে বের করবেন, এবং প্রদেয় করের পরিমাণ কিভাবে বের করবেন, সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আমি আপনাদেরকে আরও একটা অঙ্ক দেখাবো, এবং এই অঙ্কটাও কিন্তু একই রকম, কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য আছে শেষের দিকে, যাতে করে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারেন। ঠিক আছে? তাহলে আমরা এখন আরেকটা সরকারি কর্মচারীর উপরে আরেকটা অঙ্ক করব। সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, আমি অঙ্কটা পড়তেছি। জনাব জাহিদ কবির বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মচারী। 30 জুন 2025 তারিখে সমাপ্ত আয়বর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতাদি পেয়েছেন। মাসিক মূল বেতন 26,000 টাকা, উৎসব বোনাস 2টি 26,000 ইন্টু 2 52,000 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, শিক্ষা সহায়ক ভাতা 500 টাকা, বাংলা নববর্ষ ভাতা 4,400 টাকা। খেয়াল করেন, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক প্রদত্ত বাসায় থাকেন। ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 3,200 টাকা জমা রাখেন। হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় যে 30 জুন 2025 তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল 29,500 টাকা। কল্যাণ তহবিলে ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হতে কর্তন ছিল যথাক্রমে 150 টাকা ও 100 টাকা। 2025-26 কর বর্ষে জনাব জাহিদ কবিরের মোট আয় ও কর দায় পরিগণনা করতে হবে। 2025-26 কর বর্ষে
জনাব জাহিদ কবিরের মোট আয় ও কর দায় আমরা এখন পরিগণনা করব। তাহলে খেয়াল করেন সবাই, এই অঙ্কের মধ্যেও কিন্তু আমরা দুইটা পার্ট দেখতেছি। আমাদেরকে কিন্তু প্রথমে কি করতে হবে, করযোগ্য আয় বের করতে হবে। করযোগ্য আয় বের করে আমরা স্ল্যাবের মধ্যে ফেলবো। এরপরে আমরা কি করব, তার মোট বিনিয়োগটা বের করব। মোট বিনিয়োগের উপরে আমরা রিবেট বের করব এবং প্রদেয় যে কর সেটা বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কিন্তু কর দায় থেকে রিবেটটা মাইনাস দিলে আমরা প্রদেয় করের পরিমাণটা কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে চলেন আমরা আপনাদেরকে দেখাই। দেখেন, আমরা প্রথমেই তার করযোগ্য আয়টা বের করব। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে মূল বেতন, বোনাস আর উৎসব ভাতা এইটার উপরেই শুধুমাত্র একজন সরকারি কর্মচারীকে কি করতে হবে, কর দিতে হবে। আর বাকি তার যত ধরনের সুযোগ সুবিধা আছে চাকরি রিলেটেড সেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি। তাহলে খেয়াল করেন, মূল বেতন হচ্ছে 26,000, 26,000 ইন্টু 12 দিলে আসে 3,12,000 টাকা। উৎসব বোনাস হচ্ছে 26,000 ইন্টু 2, তাহলে 52,000 আসে। মোট আয় তাহলে আমরা বের করে ফেললাম, তার মোট আয়টা হচ্ছে 3,64,000 টাকা। বুঝতে পারছি কিনা? তাহলে এই 3,64,000 টাকা এইটা আমরা এখন স্ল্যাবের মধ্যে ফেলবো এবং খেয়াল করেন প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে শূন্য এবং অবশিষ্ট 14,000 টাকার উপরে 5% অর্থাৎ হচ্ছে 700 টাকা। তাহলে আমাদের মোট আয়ের উপরে প্রযোজ্য কর হচ্ছে 700 টাকা। তাহলে এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা করতে হবে। আর এই বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা করতে গেলে আমাদেরকে প্রথমেই বিনিয়োগের পরিমাণটা বের করতে হবে। আমরা অঙ্ক থেকে দেখে বিনিয়োগের পরিমাণটা এখন বের করে ফেলবো। খেয়াল করেন, ভবিষ্যৎ তহবিলের চাঁদা 3200 ইন্টু 12 38,400 টাকা। কল্যাণ তহবিলের চাঁদা 150 ইন্টু 12 1800 টাকা। গোষ্ঠী বীমা তহবিলের চাঁদা 100 ইন্টু 12 1200 টাকা। তাহলে আমাদের মোট যে বিনিয়োগ, সেই মোট বিনিয়োগ কত? মোট বিনিয়োগ হচ্ছে 41,400 টাকা। এখন এই 41,400 টাকা আমরা মোট বিনিয়োগ পেয়ে গেছি। আমরা এখন রিবেট বের করব। রিবেট বের করার ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আগেও যেটা বলেছিলাম যে আমাদেরকে মোট আয়ের থেকে 3% নিতে হবে এবং হচ্ছে মোট বিনিয়োগের থেকে 15% অথবা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যে অ্যামাউন্টটা সব থেকে কম সেটাই হচ্ছে আমাদের রিবেট হিসেবে গণ্য হবে। খেয়াল করেন, মোট আয় 3,64,000 টাকা ইন্টু 3% আসে হচ্ছে 10,920। মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ 41,400 টাকা ইন্টু হচ্ছে আপনার 15%-এ আসে হচ্ছে 6,210 এবং 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে আমাদের সব থেকে কম কত? 6,210 টাকা। তাহলে আমরা কিন্তু রিবেটটা পেয়ে গেছি। এখানেই কিন্তু আমাদের আসল খেয়াল করার বিষয়। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আগের অঙ্কের সাথে এই অঙ্কের আসলে পার্থক্য কোন জায়গায়। তাহলে আমরা করদাতার মোট কর রেয়াতের পরিমাণ কত পেয়েছি? 6,210 টাকা পেয়েছি। এখন দেখেন, এখন যে জিনিসটা দেখাবো সেটাই কিন্তু আমাদের আগের অঙ্কের সাথে কিন্তু পার্থক্য। আগের অঙ্কে আমাদের কর দায় কিন্তু প্রায় ছিল 39,000 টাকা মতো এবং পেয়েবল ট্যাক্সটা ছিল কিন্তু প্রায় 15,000 টাকা মতো। এখানে আমরা দেখেন মোট আয়ের উপরে প্রযোজ্য কর কত টাকা পেয়েছি? মাত্র 700 টাকা পাইছি। আর আমাদের কর রেয়াতি হচ্ছে 6,210 টাকা। বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের যে টাকা কর দেওয়া লাগবে তার থেকে বেশি কিন্তু রেয়াত। তাহলে এরকম ক্ষেত্রে কি হবে? এরকম ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে মিনিমাম 5,000 টাকা কিন্তু ট্যাক্স দিতে হবে। ঢাকা সিটির মধ্যে মিনিমাম ট্যাক্সের অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের মোট আয়ের উপরে প্রযোজ্য কর হচ্ছে 700 টাকা, অন্যদিকে কর রেয়াত হচ্ছে 6,210 টাকা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রদেয় কর হবে 5,000 টাকা। এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে এখন দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন। দেখেন, যেহেতু মোট আয়ের উপর প্রযোজ্য কর হচ্ছে 700 টাকা এবং আইনানুগ রেয়াতের পরিমাণ হচ্ছে 6,210 টাকা, এই ক্ষেত্রে করদাতা কোনো প্রকার কর রেয়াত প্রাপ্য হবেন না। কর রেয়াতের পরিমাণ কখনোই কর দায়ের বেশি হবে না। অর্থাৎ উপরের কর পরিগণনা অনুযায়ী প্রদেয় কর ঋণাত্মক হলেও করদাতার করমুক্ত সীমার অতিরিক্ত আয় থাকায় এক্ষেত্রে করদাতার অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় হলে ন্যূনতম তাকে 5,000 টাকা কর দিতে হবে। আর অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় হলে ন্যূনতম 4,000 টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় হলে 3,000 টাকা আয়কর প্রদান করতে হবে। তাহলে দেখেন, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার মোট করযোগ্য আয়ের উপরে যে টাকা আপনাকে কর দিতে হবে তার থেকে যদি রিবেট বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম যে ট্যাক্স সেটা কিন্তু দিতে হবে। এবং আমরা দেখলাম কি
যে ঢাকা সিটি কর্পোরেশনের জন্য মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা। এই জন্য আমাদেরকে এখানে জনাব জাহিদ সাহেবকে মিনিমাম 5,000 টাকা কিন্তু ট্যাক্স দিতে হবে। তা আমরা সরকারি কর্মচারীর ইনকামের উপরে আমরা করযোগ্য আয় বের করলাম, কর দায় প্রদেয় করের পরিমাণ এগুলো কিন্তু আমরা বের করলাম। এখন আমি আপনাদেরকে একজন বেসরকারি কর্মচারীর করযোগ্য আয় বের করে দেখাবো এবং আমরা একজন বেসরকারি কর্মচারীর করযোগ্য আয়ের উপরে তার করটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা আমি আপনাদেরকে ভালো করে বুঝাবো। তা এই অঙ্কে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা বেসিক একটা থিওরি দিচ্ছি, সেটা হচ্ছে যে বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো বেতন বা ভাতা কিন্তু কি হবে না, কর মুক্ত হবে না। ঠিক আছে, বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই কিন্তু মোট আয়টা বের করতে হবে এবং ওই মোট আয় বের করার পরে কিন্তু আমাদেরকে কি করতে হবে, মোট আয় বের করার পরে মোট আয়ের যে 3 ভাগের 1 ভাগ অথবা 5 লক্ষ টাকা এইটার মধ্যে যেটা আপনার কম হবে সেটাই হবে একজন বেসরকারি কর্মচারীর কর অব্যাহতিপ্রাপ্ত আয়। তাহলে একজন বেসরকারি কর্মচারীর করযোগ্য আয় বের করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে, তার যত ধরনের বেতন ভাতা সুযোগ সুবিধা আছে সেইগুলোকে আমরা প্রথমে যোগ করব। ওইটা যোগ করার পরে আমরা মোট আয়টা বের করব। মোট আয় বের করার পরে ওই মোট আয়কে আমরা 3 দিয়ে ভাগ দিব এবং 5 লক্ষ টাকা 3 দিয়ে ভাগ দেওয়ার পরে যে অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্ট আর 5 লক্ষ টাকা এই দুইটার মধ্যে যেটা কম সেটাই হচ্ছে তার মোট আয় থেকে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হিসেবে কি হবে, বাদ যাবে। তা আমি আপনাদেরকে এখন একটা অঙ্ক দেখাবো, সবাই আপনারা স্ক্রিনে দেখবেন, দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। জনাব ইমতিয়াজ আহমেদ ঢাকা ব্যাংক নোয়াখালী সদর শাখার একজন জুনিয়র অফিসার। 2024-2025 আয়বর্ষে তার আয়সমূহ নিম্নরূপ ছিল। খেয়াল করেন সবাই, মাসিক মূল বেতন 25,000 টাকা, মহার্ঘ ভাতা মূল বেতনের 25%, চিকিৎসা ভাতা মাসিক 1500 টাকা যার মধ্যে প্রকৃত খরচ হচ্ছে 1,000 টাকা, আপ্যায়ন ভাতা মাসিক 1,000 টাকা প্রকৃত খরচ 800 টাকা, বোনাস 4 মাসের মূল বেতনের সমান, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 80%, চার্জ ভাতা মাসিক 1,000 টাকা, কমিশন ও নিট মুনাফা 10%। উক্ত বর্ষের নিট মুনাফা ছিল 90,000 টাকা। এখন দেখেন আমরা এই ইমতিয়াজ সাহেবের করযোগ্য আয় আমরা প্রথমে নির্ণয় করব এবং এরপরে আমরা প্রদেয় করের পরিমাণটাও নির্ণয় করব। দেখেন আমি আপনাদেরকে কিন্তু প্রথমেই বলছি যে একজন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তার যত ধরনের বেতন ভাতা আছে সবগুলোকে কিন্তু আগে যোগ করতে হবে। যোগ করে যে মোট আয়টা বের হবে সেই মোট আয়কে আবার 3 দিয়ে ভাগ দিতে হবে এবং দেখতে হবে যে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে সেটা 5 লাখ টাকার থেকে বেশি না কম। যদি সেটা 5 লাখ টাকার থেকে কম হয় তাহলে সেটাই হবে হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, আর যদি সেটা 5 লাখ টাকার থেকে বেশি হয় তখন 5 লাখ টাকাকে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হিসেবে গণ্য করতে হবে। বুঝতে পারছি কিনা? তাই এইভাবেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই অঙ্কটা কিন্তু আমাদেরকে শেষ করতে হবে এবং এরপরে আমরা করযোগ্য আয় বের করার পরে আমরা দেখব যে স্ল্যাবে ফেলে কত টাকা কর আসে, তারপরে আমরা রিবেটটা বের করব। রিবেট বের করে আমরা এই কর দায় থেকে রিবেটটা মাইনাস করে আমরা প্রদেয় করের পরিমাণটা বের করব। তা চলেন আমি আপনাদেরকে অঙ্কটা ভালোভাবে দেখাচ্ছি। খেয়াল করেন সবাই, মূল বেতন হচ্ছে 25,000 × 12 3 লাখ টাকা, মহার্ঘ ভাতা 3 লাখের 25% 75,000 টাকা, চিকিৎসা ভাতা প্রাপ্ত ভাতা দেখেন 1500 × 12 18,000 টাকা, আপ্যায়ন ভাতা হচ্ছে 12,000 টাকা, বোনাস 1 লাখ টাকা। এরপরে দেখেন বাড়ি ভাড়া ভাতা দেখেন সেটা হচ্ছে 2,40,000 টাকা, চার্জ ভাতা হচ্ছে 12,000 টাকা, কমিশন হচ্ছে আপনার 9,000 টাকা। তাহলে চাকরি থেকে মোট আয় আমরা পেয়ে গেছি 7,66,000 টাকা হচ্ছে চাকরি থেকে মোট আয়। এখন আমরা এখান থেকে কি করব, কর অব্যাহতিপ্রাপ্ত আয়টা বের করব এবং কর অব্যাহতিপ্রাপ্ত আয় তো আমি আপনাদেরকে বলেছি যে মোট আয়কে 3 দিয়ে ভাগ দিয়ে যেটা অ্যামাউন্ট আসবে এবং 5 লাখ টাকা এই দুইটার মধ্যে যেটা কম সেটাকে নিতে হবে। তা আমরা দেখলাম যে এখানে 3 দিয়ে ভাগ দিলে যে অ্যামাউন্টটা আসে সেটাই হচ্ছে কম অ্যামাউন্ট 2,55,333 টাকা। তাহলে আমাদেরকে এই যে মোট আয় 7,66,000 টাকা সেখান থেকে 2,55,333 টাকা মাইনাস করতে হবে। তাহলে আমরা চাকরি হতে করযোগ্য আয় পেয়ে গেছি 5,10,667 টাকা হচ্ছে আমাদের চাকরি থেকে করযোগ্য আয়। এখন আমরা এই চাকরি থেকে করযোগ্য আয়টাকে
স্ল্যাবের মধ্যে ফেলবো, ফেলে আমরা কি করব, কর দায় পরিগণনা করব। আর একটু দেখতে হবে যে আমাদের এখানে কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, রিবেট বের করতে হবে কিনা। কিন্তু আমাদের এই অঙ্কে আপনারা দেখেন কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট নাই, রিবেট বের করা লাগবে না। অঙ্ক কিন্তু এরকমও আসতে পারে যে রিবেট বের করা লাগবে না, আবার এরকমও আসতে পারে যে রিবেট বের করা লাগবে। তা যেহেতু আমাদের এই অঙ্কে রিবেট বের করা লাগবে না, সেহেতু আমাদেরকে যে কাজটা করতে হবে, এই 5,10,667 টাকাকে স্ল্যাবের মধ্যে ফেলবো আমরা। দেখেন আমরা স্ল্যাবের মধ্যে ফেলেছি। প্রথম 3,50,000 টাকা পর্যন্ত হচ্ছে শূন্য, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5,000, আর অবশিষ্ট 60,667 টাকার উপরে আমাদের 10% করলে আমাদের আসে হচ্ছে 6,066। তাহলে যদি যোগ করি 11,066 টাকা জনাব ইমতিয়াজ আহমেদকে কর দিতে হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা ভালো করে বুঝে ফেললাম। তাহলে আমরা কিন্তু একজন সরকারি কর্মচারীর করযোগ্য আয় এবং প্রদেয় করের পরিমাণটা কিন্তু আপনাদেরকে নির্ণয় করে দেখাইছি, এবং একই সাথে কিন্তু একজন বেসরকারি কর্মচারীরও করযোগ্য আয় এবং প্রদেয় কর কিভাবে আমরা বের করব সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে যে ভাড়া হতে আয়। এই ভাড়া হতে আয়ের উপরে আমরা এখন আপনাদেরকে একটা মডেল অঙ্ক দেখাবো। বাট এই মডেল অঙ্ক দেখানোর পূর্বে আমি আপনাদেরকে বলতেছি, দেখেন ভাড়া হতে আয়ের ক্ষেত্রে আমাদেরকে যে ভাড়াটা আমরা পাবো সেই ভাড়ার সাথে আমাদেরকে মাইনাস করতে হবে কি, মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচটা মাইনাস করতে হবে। যত ধরনের কর আছে, পৌর কর, ভূমি কর, এগুলো কিন্তু কি হবে, এগুলো কিন্তু আমাদেরকে মাইনাস করতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে আমাদেরকে ভাড়া হতে যত ধরনের অনুমোদনযোগ্য খরচ আছে সেগুলোকে মাইনাস করার পরে যে টাকাটা থাকবে সেই টাকার উপরেই কিন্তু আমাদেরকে কি করতে হবে, স্ল্যাবের মধ্যে ফেলতে হবে। ফেলে আমাদেরকে করটা কিন্তু বের করতে হবে। আরো কিছু দুই একটা নিয়ম আছে, সেগুলো আমরা আপনাদেরকে মডেল অঙ্কের মধ্যে দেখাচ্ছি। তাহলে চলেন আমরা এখন ভাড়া হতে আয়ের উপরে একটা অঙ্ক করব। ঢাকার বনানী এলাকায় মিস আমেনা পারভিনের একটি 3তলা আবাসিক বাড়ি রয়েছে। ওই বাড়ির নিচতলায় তিনি সপরিবারে বসবাস করেন। দ্বিতীয় তৃতীয় তলা আবাসিক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট আয়বর্ষের জুলাই মাস থেকে মাসিক 60,000 টাকায় ভাড়া দিয়েছেন। এরপর দেখেন তিনি ভাড়ার সাথে পৌরকর বাবদ 24,000 টাকা, ভূমির খাজনা বাবদ 900 টাকা এবং গৃহ নির্মাণ ঋণের ব্যাংক সুদ বাবদ 30,000 টাকা পরিশোধ করেছেন। মিস পারভিনের গৃহ সম্পত্তি থেকে আমরা এখন কি করব, করযোগ্য আয়টা বের করব এবং আমরা দেখব যে প্রদেয় করের পরিমাণ কত টাকা। তো সবাই একটু খেয়াল করেন, আমি অঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভাড়া মূল্য আমরা আগে বের করব। মাসিক ভাড়া 60,000 টাকা, 60,000 ইন্টু 12 ইন্টু 2 ইজিক্যাল টু কত আসে, 14,40,000 টাকা আসে। কেন এটা দিলাম তাহলে খেয়াল করেন একটু। অঙ্কের মধ্যে আপনারা দেখেছেন যে মিস আমেনা পারভিনের একটা 3তলা বাড়ি আছে। ওই বাড়ির নিচতলায় তিনি সপরিবারে বাস করেন। তাহলে দ্বিতীয় তৃতীয় তলা আবাসিক ব্যবহারের জন্য সংশ্লিষ্ট আয় বর্ষের জুলাই মাস থেকে মাসিক 60,000 টাকায় ভাড়া দিয়েছেন। তাহলে 3তলা বাড়ি কিন্তু একতলাতে সে নিজে থাকে, তাহলে 2টা তালা সে কি করছে, ভাড়া দিছে। বুঝতে পারছি কিনা? তো এই জন্য আমরা কি করছি, 60,000 রে 12 দিয়ে গুণ দিছি। যেহেতু সে 2টা ফ্লোর ভাড়া দিয়েছে এই জন্য 60,000 রে 12 দিয়ে গুণ দিয়ে আবার গুণ দিয়ে লাগছে 2 দিয়ে। এরপরে আমরা বের করতে পারছি কত, 14,40,000 টাকা আমরা বের করছি। এখন এই যে আমরা তার যে ভাড়ার টাকা কত সে পায় সেটা কিন্তু বের করে ফেলছি। এখন আমাদেরকে দেখতে হবে অনুমোদনযোগ্য খরচ কি কি। দেখেন অনুমোদনযোগ্য খরচ, মেরামত ব্যয় আমি আপনাদেরকে আগেই বলছি যে ভাড়ার 25% হচ্ছে আমাদেরকে কি করতে হবে, অনুমোদনযোগ্য খরচ হিসেবে ধরতে হবে। তাহলে এই 14,40,000 টাকা থেকে 25% করলে হয় হচ্ছে 3,60,000 টাকা। এরপরে দেখেন সে পৌরকর দিছে কত টাকা, 24,000 টাকা করে সে কি করছে, পৌরকর দিছে। এই জন্য 24,000 ইন্টু 2/3, তার মানে 3/2। কেন 3/2 হয়েছে, তার তো টোটাল 3টা ফ্লোর, কিন্তু 3টা ফ্লোরের মধ্যে তো একটা ফ্লোরে সে থাকে। এই জন্য যে ফ্লোরে সে থাকে সেটার পৌরকর তো এখানে মাইনাস করা যাবে না। শুধুমাত্র যে 2টা ফ্লোর সে ভাড়া দিয়েছে শুধুমাত্র সেই 2টা ফ্লোরের কি হবে, সেই 2টা ফ্লোরই কেবলমাত্র মাইনাস করতে হবে। এই জন্য আমরা এখানে লিখেছি 24,000 ইন্টু 3/2, তাহলে আসে কত টাকা, 16,000 টাকা আসে। ভূমি রাজস্বর ক্ষেত্রেও একই নিয়ম, 900 টাকা সে ভূমি রাজস্ব দিছে, কিন্তু 900 ইন্টু 3/2 দিছি আমরা। কেন 3/2 দিছি বা 2/3 কেন দিছি, তার কারণ হচ্ছে যে 3টা ফ্লোরের মধ্যে সে একটা ফ্লোরে নিজে থাকে, যে ফ্লোরে সে নিজে থাকে সেটার ভূমিকর তো মাইনাস করা যাবে না।
বুঝতে পারছে কিনা? কারণ কি, সে যেটা শুধুমাত্র ভাড়া দিছে সেই ভাড়ার উপরে যতটুকু পৌরকর সে পরিশোধ করতেছে সেটাই কেবলমাত্র কি হবে, মাইনাস যাবে। এই জন্য ভূমি রাজস্ব 900 ইন্টু 3/2 ইজুকাল টু কত আসে, 600 টাকা আসে। এরপরে দেখেন গৃহ নির্মাণ ঋণের সুদ, এখানেও সেই একই রুলস, 30,000 ইন্টু 3/2 20,000 টাকা আসে। তাহলে এই যে অনুমোদনযোগ্য খরচ, মেরামত ব্যয়, পৌরকর, ভূমি রাজস্ব, গৃহ নির্মাণ ঋণের সুদ, এই খরচগুলোকে যোগ করলে আমার আসে কত, 3,96,600 টাকা আসে। তাহলে আমার ভাড়া পেয়েছিলাম আমি হচ্ছে 14,40,000 টাকা, সেখান থেকে আমার অনুমোদনযোগ্য খরচ কত, 3,96,600 টাকা। তাহলে আমার এই গৃহ সম্পত্তি থেকে নিট আয় কত, 10,43,400 টাকা। তাহলে এই 10,43,400 টাকার উপরেই আমাকে কি করতে হবে, কর দিতে হবে। বুঝতে পারছি কিনা? তাহলে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করতে হবে। দেখেন এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। দেখেন মিস পারভিন তো একজন মহিলা, এবং আপনাদের অবশ্যই মনে আছে মহিলাদের ক্ষেত্রে প্রথম 4 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কি শূন্য। তাহলে দেখেন আমরা তার যেই 10,43,400 টাকা, এটাকে এখন আমরা স্ল্যাবের মধ্যে ফেলবো। প্রথম 4 লাখ টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5%, করের পরিমাণ হবে 5,000 টাকা, পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 10%, করের পরিমাণ হবে 40,000 টাকা। অবশিষ্ট কত টাকা থাকে, অবশিষ্ট থাকে হচ্ছে 1,43,400 টাকা। এই 1,43,400 টাকার উপরে হচ্ছে কত, 15%, 21,510 টাকা। এখন দেখেন এই 5,000, 40,000 আর 21,510 টাকা যোগ করলে আমাদের প্রদেয় করের পরিমাণ আমরা পেয়ে গেছি। প্রদেয় করের পরিমাণ হচ্ছে 66,510 টাকা। তাহলে আমরা কিন্তু ভাড়া হতে করযোগ্য আয় কিভাবে বের করব এবং প্রদেয় করের পরিমাণ কিভাবে বের করব সেটা কিন্তু আমরা শিখলাম। যারা আপনারা এই 2026 সালে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য বোনাফাইড ট্যাক্স ভ্যাট কনসালটেশন ফার্মের পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন শর্ট কোর্সের আয়োজন করেছি আমরা। 20 জুন থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। কোর্স ফি হচ্ছে মাত্র 2,000 টাকা। 20টা মতো ক্লাস আমরা নিব। প্রত্যেকটা ক্লাসই অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা ক্লাসের কিন্তু রেকর্ডের ব্যবস্থা থাকবে, এবং অনলাইন জুম অ্যাপে আমরা কিন্তু অঙ্কগুলো স্ক্রিনে সুন্দর করে দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে কিন্তু বুঝাবো। তা দেখেন এই কোর্সের সাথে আপনারা কিন্তু একটা স্পেশাল পিডিএফ লেকচার শিটও কিন্তু ফ্রিতেই পাবেন। যারা ভর্তি হবেন তাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা পিডিএফ লেকচার শিটটা দিয়ে দিব। তো আমি আবারও বলতেছি, মাত্র 2,000 টাকায় আপনারা একটা স্পেশাল অনলাইন শর্ট কোর্স করতে পারতেছেন, এবং এই 2,000 টাকার মধ্যে কিন্তু 20টা স্পেশাল অনলাইন জুম ক্লাস, 20টা ক্লাসের রেকর্ড এবং একটা স্পেশাল পিডিএফ লেকচার শিট আপনারা পাচ্ছেন। এবং আমাদের এই কোর্সে কিন্তু 20টা ক্লাসের মধ্যে কিন্তু 10টা ক্লাসেই কিন্তু আমরা কি করাবো, অঙ্ক করাবো। তা এখন আমরা ব্যবসা হতে আমরা কি করব, করযোগ্য আয়টা বের করব এবং প্রদেয় করের পরিমাণটা আমরা বের করব। ব্যবসা হতে আয়ের ক্ষেত্রে আপনারা কিভাবে করযোগ্য আয় বের করবেন, প্রদেয় করের পরিমাণ কিভাবে বের করবেন, সেটার উপর আমি আপনাদেরকে এখন একটা মডেল অঙ্ক দেখাচ্ছি। চলেন ধরা যাক জনাব সাইদ আহসান দিনাজপুর জেলার খানসামা উপজেলায় স্টেশনারি দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত। 1 জুলাই 2024 তারিখ হতে 30 জুন 2025 তারিখ পর্যন্ত তার মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 30 লাখ টাকা। বিক্রিত মালামালের ক্রয় মূল্য 24 লাখ টাকা। কর্মচারীর বেতন 60,000 টাকা। ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফিস ও পরিবহন খরচের সমষ্টি হচ্ছে 1 লাখ টাকা। আয় বর্ষের শুরুতে তিনি ফার্নিচার ক্রয় বাবদ ব্যয় করেছেন 40,000 টাকা। তাহলে আমরা এখন এই জনাব সাইদ আহসানের ব্যবসা খাতের থেকে নিট আয় পরিগণনা করব এবং কি করব, কর দায়টা বের করব। খেয়াল করেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। ব্যবসা হতে আয়ের ক্ষেত্রে যখন আমরা করযোগ্য আয়টা বের করব, তখন আমাদেরকে প্রথমে কি করতে হবে, গ্রস যে মুনাফাটা, সেই গ্রস মুনাফাটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। এবং এই গ্রস মুনাফার থেকে আমার ওই ব্যবসা পরিচালনা করতে গিয়ে যত ধরনের যত খরচ হয়েছে সেই খরচটাকে আমরা মাইনাস করব। মাইনাস করার পরে তারপর হচ্ছে আমরা করযোগ্য আয়টা বের করতে পারবো। তাহলে আমরা চলেন দেখি। খেয়াল করেন অঙ্কের মধ্যে মোট বিক্রয়ের পরিমাণ উল্লেখ করা আছে 30 লাখ টাকা। তাহলে আমরা এখানে লিখলাম মোট বিক্রয়ের পরিমাণ 30 লাখ টাকা বাদ বিক্রিত মালামালের ক্রয় মূল্য। তাহলে এই যে ক্রয় মূল্যটা যখন বিক্রয় মূল্য থেকে মাইনাস করব,
তখন আমরা পাবো হচ্ছে গ্রস মুনাফা। তাহলে দেখেন আমরা 24 লাখ টাকা মাইনাস করছি 30 লাখ টাকা থেকে, গ্রস মুনাফা পাইছি হচ্ছে আমরা কত 6 লাখ টাকা। এরপরে দেখেন খরচ বাদ দিতে হবে আমাদেরকে। খরচ বাদ দিচ্ছি আমরা, কর্মচারীর বেতন 60,000 টাকা, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফিস ও পরিবহন খরচ হচ্ছে 1 লাখ টাকা। ফার্নিচার ক্রয় বাবদ 40,000 টাকা মূলধনী জাতীয় খরচ বিধায় এ খরচ নিট আয় নির্ধারণের ক্ষেত্রে বাদ দেওয়া যাবে না। তার মানে হচ্ছে ফার্নিচার ক্রয় বাবদ যে খরচ, এটা হচ্ছে মূলধনীয় জাতীয় খরচ, এই জন্য আমরা এখানে এই খরচটা দেখাতে পারতেছি না। তাহলে খেয়াল করেন আমাদের মোট খরচ কত হয়েছে। মোট খরচ হচ্ছে আমাদের এই কর্মচারীর বেতন আর ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফিস ও পরিবহন খরচ মিলাই 1 লাখ টাকা। তাহলে টোটাল মোট খরচ হয়েছে 1,60,000 টাকা। এখন আমরা দেখেন মোট খরচ 1,60,000 টাকা আমরা মাইনাস করলাম ওই 6 লাখ টাকা থেকে। ব্যবসা খাতে অবচয় পূর্ব আয় আমাদের কত 4,40,000 টাকা। এবং এই 4,40,000 টাকা থেকে আমাদেরকে আবার আমরা ওই যে ব্যবসায় ব্যবহৃত হওয়ার কারণে ফার্নিচার কিনছিলাম, সেই ফার্নিচারের যে 40,000 টাকা, এইটার উপরে কিন্তু তৃতীয় তফসিল অনুযায়ী 10% হারে কি হবে অবচয় ভাতা প্রাপ্ত হব আমরা। তাহলে 40,000 টাকা থেকে 10% অবচয় ভাতা যদি আমরা বের করি তাহলে আমাদের আসে কত 4,000 টাকা। তাহলে এই 4,40,000 টাকা থেকে আমাদেরকে ফার্নিচার ক্রয় বাবদ যে 40,000 টাকা, সেটার উপরে যে অবচয়, সেই অবচয় হচ্ছে 4,000 টাকা, সেই 4,000 টাকা মাইনাস করতে হবে। তাহলে 4,40,000 টাকা থেকে 4,000 টাকা মাইনাস করলাম, ব্যবসা খাতে নিট আয় আমাদের হলো 4,36,000 টাকা। এখন এই 4,36,000 টাকার উপরে আমরা কি করব, প্রদেয় করের পরিমাণটা বের করব। আমরা খুব ভালো করেই জানি প্রথম 3.5 লাখ টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 86,000 টাকা, তার মানে 4,36,000 টাকার থেকে 3.5 লাখ টাকা মাইনাস করলে অবশিষ্ট থাকে 86,000 টাকা। এটার উপরে 5% কর কত আসে 4,300 টাকা আসে। তাহলে দেখেন করদাতার ব্যবসার অবস্থান দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বিধায় ন্যূনতম করদায় হচ্ছে 3,000 টাকা। তাহলে কাজেই করদাতার প্রদেয় কর হবে 4,300 টাকা। তাহলে আমরা কিন্তু ব্যবসা হতে আয়ের উপরেও একটা মডেল অঙ্ক দেখে আসলাম। আমি আপনাদেরকে এই ভিডিওর শুরুতেই বলেছি যে আজকে আমরা ছোট ছোট অঙ্কগুলো করব। এরপরে আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে 2-3টা বড় অঙ্কও কিন্তু দেখাবো। আর যারা আমাদের কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু 10টা ক্লাসই পাবেন শুধুমাত্র অঙ্কের উপরে, এবং সেখানে আমরা অনেক অঙ্ক করব যাতে করে আপনাদের ভালোভাবে প্র্যাকটিস হয়ে যায়। এবং এই কোর্সটা কিন্তু আপনাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। আমি আবারও বলতেছি, যারা আপনারা 2026 সালে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, মাত্র 2,000 টাকার বিনিময়ে 20টা ক্লাস করার সুযোগ আছে আপনাদের। এবং এই কোর্সের মধ্যে কিন্তু আমরা 20টা ক্লাসের কিন্তু জুমে যেহেতু ক্লাস নেওয়া হবে, রেকর্ডটা পাচ্ছেন, পাশাপাশি কিন্তু আপনারা একটা স্পেশাল পিডিএফ লেকচার শিটও পাচ্ছেন। এবং থিওরি 10টা ক্লাসে কভার করা হবে, বাকি 10টা ক্লাসে কিন্তু ইনকাম ট্যাক্সের যে অঙ্ক, পাশাপাশি হিসাব বিজ্ঞান থেকে যে রেওয়ামিল আসে সেটাও কমপ্লিট করানো হবে, এবং বাংলা, ইংরেজি এবং বিগত সালের যে প্রশ্ন এইগুলোও কিন্তু আমরা সলভ করব ইনশাল্লাহ। তা আমি আজকে আমাদের আলোচনার সর্বশেষ টপিক মূলধনী পরিসম্পদ থেকে আয়, এইটার উপরে একটা মডেল অঙ্ক আমি আপনাদেরকে এখন দেখাবো। এই অঙ্কটা দেখানোর পরে আমরা আজকের মতো করে এই ক্লাসটা শেষ করে দিব। তাহলে চলেন আমরা এখন মূলধনী পরিসম্পদের উপরে একটা মডেল অঙ্ক দেখে আসি। মিস ঝর্ণা রহমান ঢাকার গুলশান থানার বাসিন্দা। তিনি 2024-25 আয় বর্ষে ব্যবসা হতে 20 লাখ টাকা নিট মুনাফা প্রাপ্ত হন। উক্ত আয়ের বিপরীতে 2024-25 অর্থ বছরে তিনি 2,40,000 টাকা অগ্রিম কর পরিশোধ করেন। মিস ঝর্ণা রহমানের ক্যাপিটাল মার্কেট হতে রিয়েলাইজড গেইন হচ্ছে 55 লাখ টাকা এবং আনরিয়েলাইজড গেইন হচ্ছে 30 লাখ টাকা। বিবেচ্য আয় বর্ষে তিনি 50 লাখ টাকার সেকেন্ডারি শেয়ার ক্রয়ে বিনিয়োগ করেন। 23 জুন 2025 তারিখে তিনি গুলশান এলাকায় 5 কাঠার একটি বাণিজ্যিক প্লট সাব কবলা দলিল মূল্যে বিক্রয় করেন, যার দলিলে উল্লেখিত হস্তান্তর মূল্য ছিল 5 কোটি টাকা। দলিল মূল্যের বাইরে করদাতা প্লট বিক্রয় বাবদ ব্যাংকের মাধ্যমে আরো 2 কোটি টাকা প্রাপ্ত হন। অর্থাৎ প্লটটি বিক্রয় বাবদ করদাতা মোট 7 কোটি টাকা প্রাপ্ত হন, যার সমর্থনে করদাতা প্লটের বায়না দলিল ও ব্যাংক বিবরণী দাখিল করেছেন। হস্তান্তর দলিল রেজিস্ট্রেশনকালে তিনি 75 লাখ টাকা উচ্ছে কর পরিশোধ করেন। উক্ত প্লট তিনি তার পিতার নিকট হতে 21 জানুয়ারি 2017 খ্রিস্টাব্দে হেবামূলে প্রাপ্ত হন।
হেবা দলিলে জমির মূল্য হিসেবে 25 লাখ টাকা উল্লেখ রয়েছে, যা তিনি পরিসম্পদ ও দায় বিবরণীতে প্রদর্শন করেছেন। করদাতার 2025 ও 2026 কর বর্ষের আয় ও কর পরিগণনা করুন। তাহলে চলুন আমরা মিস ঝর্ণা রহমানের মূলধনী লাভ খাতে আয় পরিগণনা করব এবং করযোগ্য মোট আয় বের করব, এবং এরপরে আমরা তার রিবেট বের করব, এবং সর্বশেষ আমরা অগ্রিম ও উচ্চ করটাকে মাইনাস করে প্রদেয় করটাও বের করব। ধাপে ধাপে আমি আপনাদেরকে বিষয়টা দেখাচ্ছি। খেয়াল করেন, ব্যবসা হতে তার নিট আয় ছিল কত? 20 লাখ টাকা। এটা কিন্তু অঙ্কের মধ্যেই আছে, ব্যবসা হতে নিট আয় 20 লাখ টাকা। এরপর আসি, দেখেন ক্যাপিটাল মার্কেট হতে রিয়েলাইজড গেইন মূলধনী আয়। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল মার্কেট হতে রিয়েলাইজড গেইনের ক্ষেত্রে কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত কর মুক্ত। তাহলে এখানে তার কর মুক্ত আয় হচ্ছে 50 লাখ টাকা। তাহলে 55 লাখ টাকা যে তার রিয়েলাইজড গেইন হয়েছে, সেই 55 লাখ টাকা থেকে কিন্তু 50 লাখ টাকা মাইনাস করতে হবে। করযোগ্য মোট আয়ের ঘরে কিন্তু 5 লাখ টাকা লিখবো আমরা। এরপরে দেখেন, জমি হস্তান্তর হতে দলিল মূল্য অনুযায়ী মূলধনী আয় কত? 5 কোটি টাকা। কিন্তু এখান থেকে 25 লক্ষ টাকা মাইনাস করতে হবে। কেন 25 লক্ষ টাকা মাইনাস করতে হবে? তার কারণ হচ্ছে যে এই প্লটটা তিনি তার পিতার নিকট হতে 21শে জানুয়ারি 2017 খ্রিস্টাব্দে হেবা মূলে প্রাপ্ত হন, এবং হেবা দলিলে ওই জমির মূল্য কি ছিল? 25 লাখ টাকা ছিল, এবং তিনি কি করছেন? পরিসম্পদ ও দায় বিবরণীতে সেটা প্রদর্শন করেছেন। তাহলে তার 5 কোটি টাকাতে যে সে বিক্রি করছে, সেই 5 কোটি টাকার থেকে ওই 25 লাখ টাকা কি যাবে? মাইনাস যাবে। এবং করযোগ্য মোট আয়ের ঘরে আমরা লিখবো কত? 4 কোটি 75 লাখ টাকা আমরা লিখবো। এরপরে দেখেন, জমি হস্তান্তর হতে দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ বাবদ অর্জিত মূলধনী আয় কত টাকা? 2 কোটি টাকা। এটাও কিন্তু অঙ্কের মধ্যে আছে যে সে 5 কোটি টাকা কি 5 কোটি টাকা সরাসরি পাইছে, এবং 2 কোটি টাকা কি হয়েছে? ব্যাংকের মাধ্যমে পেয়েছে। তাহলে টোটাল 7 কোটি টাকা কিন্তু সে কি পাইছিল? 7 কোটি টাকা কিন্তু এই প্লটটা বিক্রি করে সে পেয়েছিল। তাহলে দেখেন, আমরা এখন তার মোট আয়টা বের করে ফেলছি। তার মোট আয় হচ্ছে কত? তার মোট আয় হচ্ছে 7 কোটি টাকা। এখানে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার আনরিয়েলাইজড যে গেইন, সেই আনরিয়েলাইজড গেইন কিন্তু একজন করদাতার আয় হিসেবে বিবেচিত হবে না। একই সাথে এটি কিন্তু সম্পদ পরিবৃদ্ধির উৎস হিসেবেও প্রদর্শনযোগ্য নয়। অঙ্কের মধ্যে খেয়াল করে দেখেন, আনরিয়েলাইজড গেইন আছে 30 লাখ টাকা। তা যেহেতু এই আনরিয়েলাইজড গেইন করদাতার আয় হিসেবে বিবেচিত হবে না, সেহেতু এইটাকে আমাদের করযোগ্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করার কোনো দরকার নেই। এখন আমরা কি করব? এখন আমরা কর দায় পরিগণনা করব। দেখেন, তাহলে তার মোট আয় আমরা পাইছি 7 কোটি টাকা। এখন কর দায় পরিগণনা করার ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কয়েকটা রুলস কিন্তু ফলো করতে হবে। প্রথমেই কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, নিয়মিত উৎসের আয়, সেটার উপরে আমাদেরকে কর বের করতে হবে। তা দেখেন, নিয়মিত উৎসের আয় কোনটা? ব্যবসা হতে যে আয়টা হয়েছে আমাদের, দেখেন খেয়াল করেন, ব্যবসা হতে নিট আয় কত ছিল? 20 লাখ টাকা। এই ব্যবসা হতে নিট আয় যে 20 লাখ টাকা, সেই 20 লাখ টাকাই হচ্ছে আমার নিয়মিত উৎসের আয়। তাহলে আমি এই নিয়মিত উৎসের আয় 20 লাখ টাকার উপরে প্রথমে কি করব? কর দায়টা আমি বের করব। খেয়াল করে দেখেন, প্রথম 4 লাখ টাকা পর্যন্ত 0, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 5%, পরবর্তী 4 লাখ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 15%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত 20%, এবং পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত 25%। তাহলে দেখেন, এই নিয়মিত উৎসের আয় 20 লাখ টাকার উপরে আমার কর দায় কত টাকা বেরোইছে? এই নিয়মিত উৎসের আয় 20 লাখ টাকার উপরে আমার কর দায় বেরোইছে 2,45,000 টাকা। এরপরে দেখেন, বাকি যেগুলোর উপরে আমাকে কর বের করতে হবে, রিয়েলাইজড গেইন। এই রিয়েলাইজড গেইন তো আমরা পাইছিলাম কত টাকা? আমাদের অঙ্কের মধ্যে ছিল কিন্তু রিয়েলাইজড গেইন 55 লাখ টাকা। কিন্তু প্রথম 50 লাখ টাকা পর্যন্ত যেহেতু করমুক্ত, তাহলে 5 লাখ টাকা যে রিয়েলাইজড গেইন, সেই 5 লাখ টাকা রিয়েলাইজড গেইনের উপরে দেখেন সপ্তম তফসিলের বিশেষ কর হার অনুযায়ী 15% কর আমাদেরকে কি করতে হবে? এখানে বের করতে হবে। তাহলে দেখেন, এই 5 লাখ টাকার উপরে হচ্ছে 15% কর বের করতে হবে। এটা হচ্ছে সপ্তম তফসিলের বিশেষ বিধান অনুযায়ী রিয়েলাইজড গেইন যত টাকা, সেটার উপরে 15%। তাহলে এই 5 লাখ টাকার উপরে 15% করলে আসে কত? 75,000 টাকা। এরপরে দেখেন, জমি হস্তান্তর হতে মূলধনী আয় 4 কোটি 75 লাখ টাকার উপরে উচ্ছে কর চূড়ান্ত কর দায়।
তাহলে এখানে আর আলাদা করে কর বের করা লাগতেছে না, যেহেতু এই 4,75,00,000 টাকার উপরে উচ্ছে কর্তৃত কর চূড়ান্ত কর দেয়, তাহলে সেই 75,00,000 টাকা যেটা উচ্ছে কর দিয়ে ফেলছি সেটাই কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে। তাহলে খেয়াল করেন, জমি হস্তান্তর হতে দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ বাবদ অর্জিত মূলধনী আয়ের উপর সপ্তম তফসিলের বিশেষ কর হার অনুযায়ী আমরা যে 2 কোটি টাকার উপরে 15% বের করে 30 লাখ টাকা বের করলাম। তাহলে মোট কর দায় আমার কত টাকা হচ্ছে, এই সবগুলো যোগ দিলে মোট কর দায় হচ্ছে 1,08,20,000 টাকা। তাহলে এই 1,08,20,000 টাকা হচ্ছে আমার মোট কর দায়। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে রিবেট বের করতে হবে। আমাদেরকে দেখতে হবে আমাদের এই অঙ্কের মধ্যে কোনো বিনিয়োগ ছিল কিনা। দেখেন, আমরা যদি অঙ্কের ভিতরে ঢুকলে কিন্তু আমরা এখানে কিন্তু একটা বিনিয়োগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং সেই বিনিয়োগ কত টাকা, দেখেন যে বিনিয়োগের কথা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আই বর্ষে তিনি 50 লাখ টাকার সেকেন্ডারি শেয়ার ক্রয়ে বিনিয়োগ করেন। তাহলে আমাদের এই বিনিয়োগ হচ্ছে 50 লক্ষ টাকা। তা 50 লক্ষ টাকা যদি আমাদের বিনিয়োগ হয়, তাহলে রিবেট বের করার সিস্টেম কি? তাহলে রিবেট বের করার ক্ষেত্রে আমাদের সেই নিয়মটা আপনাদের মনে আছে যে আমাদের ব্যবসা হতে নিট আয় যেটা এখানে, সেই নিট আয়ের উপরে আমাদের 3% অথবা আমাদেরকে মোট বিনিয়োগ এখানে 50 লাখ টাকা আছে সেটার উপরে 15% অথবা 10 লাখ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম সেটা আমাদেরকে রিবেট হিসেবে নিতে হবে। তাহলে 20 লাখ টাকা 3%-এ আসতেছে 60,000 টাকা, 50 লক্ষ টাকার 15%-এ আসতেছে হচ্ছে আপনার 7,50,000 টাকা, এবং 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে কম কত? এই তিনটার মধ্যে কম হচ্ছে 60,000 টাকা। তাহলে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, এই 60,000 টাকা রিবেট হিসেবে মোট কর দায় থেকে প্রথমে আমরা মাইনাস করব। দেখেন, মোট কর দায় থেকে এই 60,000 টাকা যদি আমরা মাইনাস করি, তাহলে প্রদেয় করের পরিমাণ কত আসতেছে? 1,07,60,000 টাকা। এখান থেকেও কিন্তু আমাদের অগ্রিম এবং উচ্ছে কর যেটা আমরা দিয়ে দিছি সেটা কিন্তু মাইনাস যাবে। দেখেন, আমরা অগ্রিম কর হিসেবে দিছি 2,40,000 টাকা, এবং উচ্ছে পরিশোধিত কর হচ্ছে আমাদের 75 লক্ষ টাকা। তাহলে এই অগ্রিম ও উচ্ছে পরিশোধিত মোট কর হচ্ছে কত? 77,40,000 টাকা। তাহলে আমাদের এই প্রদেয় কর দায় 1,07,60,000 টাকা থেকে মাইনাস যাবে 77,40,000 টাকা। এবং সেটা যদি মাইনাস করি, মাইনাস করার পরে আমরা দেখেন রিটার্নের সাথে আমাদের 173 ধারা অনুযায়ী প্রদেয় করের পরিমাণ হবে 30,20,000 টাকা। তাহলে আমাদেরকে এই অঙ্কে কর দেওয়া লাগবে কত? 30,20,000 টাকা। তাহলে আমরা কিন্তু একটা ক্লাসের মধ্যে অনেকগুলো ছোট অঙ্ক করে ফেললাম। আমরা কিন্তু চাকরি হতে আয়ের উপরে মডেল অঙ্ক করেছি, আমরা কিন্তু ভাড়া হতে আয়ের উপরে মডেল অঙ্ক করেছি, ব্যবসা হতে আয়ের উপরে মডেল অঙ্ক করেছি, কৃষি হতে আয়ের উপরে, এবং সর্বশেষ মূলধনী পরিসম্পদ হতে আয়ের উপরে মডেল অঙ্ক করেছি। তা দেখেন, যারা আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন, সেই কোর্সে 20টা ক্লাসের মধ্যে কিন্তু 10টা ক্লাস থাকবে অঙ্কের উপরে। তার মানে আমরা অনেকগুলো অঙ্ক কিন্তু এই কোর্সে প্র্যাকটিস করাবো, এবং জুমে স্ক্রিনে কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে বোঝানো হবে। তা যারা এই কোর্সে অংশগ্রহণ করতে চান তাদেরকে আবারও বলবো, আমাদের এই কোর্সের ক্লাস 20 জুন থেকে শুরু হবে। কোর্স ফি মাত্র 2,000 টাকা। 2,000 টাকার মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে 20টা স্পেশাল অনলাইন জুম ক্লাস, 20টা ক্লাসের রেকর্ড, এবং আপনারা এটার সাথে একটা স্পেশাল PDF লেকচার শিটও কিন্তু পাবেন। তা যারা ইন্টারেস্টেড তারা আমাদের এই ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের বোনাফাইড ট্যাক্স ভ্যাট কনসালটেশন ফার্মের যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আমি আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।